এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট কেমিস্ট্রি। তো আজকে আমরা শুরু করে ফেলি আমাদের পরবর্তী পার্ট, ইন্ডাকটিভ এফেক্ট, বা যাকে আমরা আবেশ প্রভাবও বলতে পারি। তো চলো দেখা যাক। ইন্ডাকটিভ এফেক্ট কথাটি বোঝার আগে আমাদের একটু তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে ধারণা থাকা দরকার। তড়িৎ ঋণাত্মকতা, এবার আমরা সকলেই জানি যে পর্যায় বরাবর যত বাঁ দিক থেকে ডান দিকে যাওয়া যায়, তড়িৎ ঋণাত্মক বরাবর ওপর থেকে নিচের দিকে যাওয়া যায়, তত তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে, ডিক্রিজ হতে থাকে। তো এভাবে আমরা লক্ষ্য করতে পারি যে যখন পুরো পর্যায় সারণীকে আমরা ধরি, সেক্ষেত্রে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হলো ফ্লুরিন, F। ঠিক আছে, এবারে তাহলে ফ্লুরিনকে নিয়েই আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি। যেরকম CH3 বন্ড F, CH3 বন্ড F, এই যে একটা যৌগ, এই যৌগের ক্ষেত্রে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ফ্লুরিন কি করে, এই যে কার্বন আর ফ্লুরিনের মাঝে যে সমযোজী বন্ধন ছিল, সেই সমযোজী বন্ধন তো দুটো ইলেকট্রন নিয়ে তৈরি, সেই দুটো ইলেকট্রনকে ফ্লুরিন কি করবে, তার নিজের দিকে কিছুটা টেনে নিয়ে রাখবে। তাহলে ছবিটা এরকম হয়, CH3 বন্ড F, কিন্তু ইলেকট্রনগুলো ফ্লুরিনের দিকে বেশি চেপে থাকবে। তার কারণ ফ্লুরিন যেহেতু বেশি তড়িৎ ঋণাত্মক, তাই নেগেটিভ চার্জকে সে তার নিজের দিকে নিয়ে রাখবে। আসলে নেগেটিভ চার্জ বলতে কি, প্রতিটা ইলেকট্রনই তো নেগেটিভ আধান, তাই না? সেই কারণে বলছি। তো নিজের দিকে নিয়ে রাখার ফলে কি হয়, এখানে কার্বন আর ফ্লুরিনের মধ্যে হালকা একটি ডাইপোল সৃষ্টি হয়। ডাইপোল কথাটার মানে হলো ফ্লুরিনের মধ্যে সামান্য ডেল্টা নেগেটিভ চার্জ চলে আসে, আর কার্বনের মধ্যে সামান্য ডেল্টা পজিটিভ চার্জ চলে আসে। এর ফলে কি হচ্ছে, এই কার্বনটা পজিটিভ চার্জে আহিত হয়ে গেল আর ফ্লুরিনটা নেগেটিভ চার্জে আহিত হয়ে গেল। এইখান থেকেই যে ধারণাটা আসে সেটা হলো ইন্ডাকটিভ এফেক্টের। ইন্ডাকটিভ এফেক্টকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হলো প্লাস আই এফেক্ট আর একটা হলো মাইনাস আই এফেক্ট। এবার কোনটা প্লাস আই আর কোনটা মাইনাস আই সেটা বুঝবো কি করে? দেখো, এই উদাহরণেই আমরা বুঝে যাব। মাইনাস আই কথাটার অর্থ হলো যে যে পরমাণুটি ইলেকট্রন নিজের দিকে নিয়ে নেবে, ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে, ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করবে যেই পরমাণুগুলি, তারা মাইনাস আই প্রভাব দেখাবে। আর প্লাস আই বলতে আমরা বলতে পারি তার অপোজিট, ইলেকট্রন বিকর্ষণ করবে যেই গ্রুপ, ইলেকট্রন বিকর্ষণ করবে যারা বা যেই গ্রুপগুলি, তারা প্লাস আই প্রভাব দেখাবে। এবার এই উদাহরণে কি দেখা যাচ্ছে, ফ্লুরিন কিন্তু বেশি তড়িৎ ঋণাত্মক হওয়ার কারণে ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করছে। আকর্ষণ করলো মানে ফ্লুরিন তাহলে এখানে মাইনাস আই প্রভাব দেখাচ্ছে। এবার মাইনাস আই প্রভাব তাহলে কারা দেখাতে পারে? আমাদের একটা আইডিয়া হলো, যে সমস্ত পরমাণু বা মূলক বা অণু ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে, বা আমরা বলতে পারি সমস্ত তড়িৎ ঋণাত্মক মৌলগুলো কিন্তু মাইনাস আই প্রভাব দেখাবে, কারণ তারা কিন্তু ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে রাখবে। তাহলে ফ্লুরিন মাইনাস আই হলে CH3 গ্রুপ এখানে কি হয়ে যাচ্ছে, CH3 গ্রুপ প্লাস আই প্রভাব দেখাচ্ছে, তাই তো? CH3 গ্রুপ থেকে ইলেকট্রন দূরে সরে যাচ্ছে। দূরে সরে যাচ্ছে কেন? কারণ এই গ্রুপটা ইলেকট্রনকে বিকর্ষণ করছে। এভাবেও আমরা ভাবতে পারি, যদি বিকর্ষণ করে তাহলে তো আর কাছে আসবে না, দূরেই সরে যাবে। সেটাই হচ্ছে ব্যাপার, CH3 গ্রুপ ইলেকট্রনকে বিকর্ষণ করছে, তাই জন্য
CH3 গ্রুপ থেকে ইলেকট্রন দূরে সরে যাচ্ছে, সেজন্য CH3+i এফেক্ট দেখাচ্ছে। এটা আবার আমরা অন্যভাবেও মনে রাখতে পারি। কি করে? আমরা বলতে পারি যে CH3 গ্রুপ ইলেকট্রনকে ঠেলে দেয়, ইলেকট্রনকে ঠেলে দিচ্ছে ফ্লুরিনের দিকে। তো যারা ইলেকট্রনকে ঠেলে দেয় বা ইলেকট্রন, সহজ কথায় বলতে গেলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, EDG, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তারা সব সময় +i প্রভাব দেখাবে, আর যারা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, মানে ইলেকট্রনকে তুলে নিচ্ছে নিজের দিকে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তারা কি হবে? সব সময় -i প্রভাব দেখাবে। এতটুকু আশা করি বোঝা গেল। তাহলে CH3+i এফেক্ট মানে ইলেকট্রনকে ডোনেট করছে, দান করছে, বা আমরা বলতে পারি ইলেকট্রনকে বিকর্ষণ করছে, তাহলেই তো দূরে সরে যাবে, তাই না? আর ফ্লুরিন হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করছে বা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করছে, সেই জন্য -i এফেক্ট। আমি বলবো যে কোনো একটাকে মনে রাখার চেষ্টা করো, হয় +i না হলে -i। একটাকে মনে রাখলে অপরটা উল্টোটা সেটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। যদি ফ্লুরিনের -i মনে রাখতে চাও তাহলে -i কে মনে রাখো যে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা যার বেশি, আর যদি +i মনে রাখতে চাও তাহলে বলো ইলেকট্রন দান করার ক্ষমতা যার বেশি, তারা +i এফেক্ট দেখাবে। ঠিক আছে? এবার এই ইন্ডাকটিভ এফেক্ট যে ঘটনাটা, এই যে টোটাল ঘটনাটা ঘটছে, এগুলো তো ইন্ডাকটিভ এফেক্ট, আবেশ প্রভাব। এই ঘটনাটাকে আমরা বলতে পারি যে দূরত্বের ওপর নির্ভরশীল। ব্যাপারটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। ইন্ডাকটিভ এফেক্ট দূরত্বের ওপর নির্ভরশীল। কি করে দূরত্বের ওপর নির্ভরশীল? যেমন একটা উদাহরণ, CH3 CH2 CH2 then F। এই উদাহরণের ক্ষেত্রে লক্ষ্য করো যে ফ্লুরিন যে আছে সে তো ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করবে, করলে ইলেকট্রনের আকর্ষণের জন্য ফ্লুরিন কি হয়ে যাবে? ডেল্টা মাইনাস চার্জ। এবার ফ্লুরিন যেহেতু ইলেকট্রন আকর্ষণ করলো, সে এই কার্বন পরমাণু থেকে বেশি ইলেকট্রন আকর্ষণ করবে নাকি এই কার্বন, নাকি এই কার্বন, তাই তো? তাহলে প্রথম কার্বন থেকে ফ্লুরিন বেশি ইলেকট্রন আকর্ষণ করতে পারবে, তাহলে প্রথম কার্বনটা ডেল্টা প্লাস। এবার সেকেন্ড কার্বন থেকে ফ্লুরিন আরো কম ইলেকট্রন আকর্ষণ করতে পারবে, কারণ কি? কারণ ফ্লুরিনের থেকে ডিসটেন্স বাড়ছে, দূরত্ব বাড়ছে। যেহেতু আমরা আগেই দেখলাম ইন্ডাকটিভ এফেক্ট দূরত্বের উপর নির্ভরশীল, তাহলে দূরত্ব বাড়লে ইন্ডাকটিভ এফেক্টটা মানে প্রভাবটাও আস্তে আস্তে কমতে থাকবে। সেই কারণে এই CH2 এর উপরে কিন্তু ফ্লুরিনের প্রভাব কিছুটা কম হবে, তাই এটাকে আমরা ডবল ডেল্টা প্লাস লিখতে পারি। আর এই CH3 এর উপরে কিন্তু ফ্লুরিনের আরো প্রভাব কমবে, তাহলে এখানে ট্রিপল ডেল্টা প্লাস লিখতে পারি। তাহলে যদি এবার বলে যে এই ডেল্টা পজিটিভ, এই ডবল ডেল্টা পজিটিভ আর ট্রিপল ডেল্টা পজিটিভের মধ্যে কার মানটা সবথেকে বেশি, সবথেকে বেশি হবে ডেল্টা পজিটিভের মান। তাহলে ডেল্টা পজিটিভের মান সবথেকে বেশি, দেন ডবল ডেল্টা পজিটিভ, দেন ট্রিপল ডেল্টা পজিটিভ। মানগুলো এভাবে মনে রাখতে হবে। যেহেতু ফ্লুরিন ডেল্টা নেগেটিভ, তাহলে সবথেকে বেশি আধান এখান থেকে নিয়ে যাবে,
আধান যত বেশি নিয়ে যাবে পজিটিভ চার্জ তত বেশি হবে, তাহলে ডেল্টা পজিটিভের মান সব থেকে বেশি হবে, তারপর ডবল ডেল্টা পজিটিভ, তারপর ট্রিপল ডেল্টা পজিটিভ। কারণ কি, ট্রিপল ডেল্টা পজিটিভ যেই কার্বনটা, সেখান থেকে ফ্লুরিন খুবই কম ইলেকট্রন নিতে পারবে। এখানে যদি আমি 3টে অ্যারো দেখাই, এখানে 2টো অ্যারো দেখাতে পারবো, আর এখানে একটা অ্যারো বলতে খুবই কম ইলেকট্রন ফ্লুরিনের দিকে যাচ্ছে। এই হয়ে গেল ইন্ডাকটিভ এফেক্টের একটি সাধারণ ধারণা। এরপর এই ইন্ডাকটিভ এফেক্ট যেখানে প্রয়োগ করা হবে, সেই প্রয়োগের কিছু উদাহরণ দেখলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেখা যাক। তো এবারে দেখো, আমি এখানে প্লাস আই এফেক্টের কিছু গ্রুপের উদাহরণ লিখে দিলাম, আর মাইনাস আই এফেক্টের কিছু গ্রুপের উদাহরণ লিখে দিলাম, আর প্লাস আই এফেক্ট গ্রুপের কিছু উদাহরণ লিখে দিলাম। আর এই উদাহরণগুলোর মানে আরো আছে গ্রুপ, এরকম না যে নেই, তবে এই উদাহরণগুলো হচ্ছে খুবই সচরাচর পরীক্ষাতে দেখা যায় বা ভীষণ কমন উদাহরণ যেগুলো, সেগুলো লিখেছি। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা হলো মাইনাস আই এফেক্টের। তারপর NO2 নাইট্রো গ্রুপ, অ্যাসিড গ্রুপ COOH, অ্যালকোহলিক গ্রুপ OH, OCH3 গ্রুপ। তারপর প্লাস আই এফেক্টের ক্ষেত্রে যেরকম সমস্ত এই যে অ্যালকিল গ্রুপগুলো, মিথাইল, ইথাইল, আইসোপ্রোপাইল গ্রুপ, টারশিয়ারি বিউটাইল গ্রুপ, তো এই COO- গ্রুপ, এই সমস্ত গ্রুপগুলোর ক্ষেত্রে আমরা খুব কমন এক্সাম্পল দেখতে পাই পরীক্ষাতে বলো বা যে কোনো এক্সামের ক্ষেত্রে। তো এইগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। তো এবার আমরা চলে আসি আমাদের এক্সাম্পল। দেখো, প্রথম এক্সাম্পলটা আমরা দেখব কার্বোক্যাটায়নের স্থায়িত্ব নির্ণয় করা, এবং সেটা নির্ণয় হবে ইন্ডাকটিভ এফেক্টের ভিত্তিতে। 3টে এক্সাম্পল লিখি। এই 3টে এক্সাম্পলের ক্ষেত্রে লক্ষ্য করো, আমরা কি জানি 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি, যেটা আমরা একদম ফার্স্ট ক্লাসে শিখেছি কি করে নির্ণয় করতে হয়। যদি কেউ না জেনে থাকো, সেটা ফার্স্ট ক্লাস থেকে দেখে আসতে পারো। 1 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে যেই কার্বনটিকে আমরা দেখব তার সাথে একটি কার্বনকে যুক্ত হতে হবে। এবার এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন নির্ণয় করো। দেখো, যেই কার্বোক্যাটায়নের সাথে একটি মাত্র কার্বন আছে, তার মানে সেটি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেই কার্বোক্যাটায়নের সাথে ডাইরেক্টলি দুটো কার্বন যুক্ত আছে, সেটা হয়ে যাবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেই কার্বোক্যাটায়নের সাথে ডাইরেক্টলি 3টে কার্বন যুক্ত আছে, সেটা হয়ে যাবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমাকে কোশ্চেন করবে যে 1, 2, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের মধ্যে কোন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব সবথেকে বেশি। এবার স্থায়িত্ব নির্ণয়ের ক্ষেত্রে দেখো, আমরা সব সময় জানি কোনো স্পিসিস বা কি বলবো, এই যে কোনো গ্রুপ যারা আর কি, তারা কখনোই চার্জ হিসেবে থাকতে পছন্দ করে না। ঠিক আছে, চার্জ চলে আসা মানেই সেটি আনস্টেবল হয়ে যায় বা অস্থায়ী হয়ে যায়। তাহলে সবাই কি চাবে, আমাদের এই চার্জগুলোকে প্রশম করতে চাবে বা নিউট্রাল করতে চাবে। এবার নিউট্রাল করতে হলে, পজিটিভ চার্জকে নিউট্রাল করতে হলে কি দিতে হবে, নেগেটিভ চার্জ তার দিকে দিতে হবে। নেগেটিভ চার্জ কোথা থেকে আসবে, অবশ্যই ইলেকট্রন থেকে। এবারে যদি আমরা এই প্লাস চার্জটাকে নিউট্রাল করতে চাই, তখন দেখো 3টে CH3 গ্রুপ কিন্তু রয়েছে সাথে। এদিকে দুটো CH3 গ্রুপ রয়েছে, এদিকে একটি CH3 গ্রুপ রয়েছে। এবার CH3 গ্রুপগুলো প্লাস আই এফেক্ট আসে নাকি মাইনাস আই এফেক্ট? অবশ্যই প্লাস আই এফেক্ট, যেটা CH3 ছিল। আর প্লাস আই এফেক্ট মানেই কি, আমরা দেখেছিলাম ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আর মাইনাস আই এফেক্ট মানে
ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে ইলেকট্রন ডোনেটিং মানে কি দান করছে, CH3 তিন দিক থেকে কার্বনকে ইলেকট্রন দান করছে। এইদিকে CH3 দুদিক থেকে ইলেকট্রন দান করছে কার্বনকে, পজিটিভ চার্জ যুক্ত কার্বনকে। আর এখানে CH3 একটি CH3 CH2 কে দান করছে ইলেকট্রন। তাহলে ভালো করে দেখো কোন পজিটিভ চার্জটা সব থেকে তাড়াতাড়ি প্রশম হবে বা সব থেকে তাড়াতাড়ি নিউট্রাল হবে? অবশ্যই 3 ডিগ্রি, কারণ এখানে তো তিন দিক থেকে ইলেকট্রন আসছে না প্লাস চার্জটাকে নিউট্রাল করতে। তাহলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু সব থেকে তাড়াতাড়ি বা সব থেকে সহজে প্রশম হতে পারবে ডিউ টু দিস প্লাস আই এফেক্ট গ্রুপ, সেই জন্য 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সব থেকে স্টেবল বা স্থায়ী। তাহলে যদি ক্রম লিখতে বলে তাহলে 3 ডিগ্রি সব থেকে বেশি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে? আশা করি একদম ক্লিয়ার। নেক্সট এক্সাম্পলে চলে যাই। তো দেখো 2 নম্বর এক্সাম্পলে আমরা দেখব আম্লিকতার ক্রম। আম্লিকতার ক্রম কাদের মধ্যে দেখব? প্রথমে CH3 COOH আর HCOOH। তোমাদের IUPAC নাম তো পড়ানো হয়ে গেছে, তাহলে IUPAC নাম দিয়ে যদি আমরা দেখি, প্রথমটির নাম হবে ইথানোয়িক অ্যাসিড আর এটি হবে মিথানোয়িক অ্যাসিড। যেহেতু একটি কার্বন আর সাথে অ্যাসিড গ্রুপ, তো ওইক অ্যাসিড যুক্ত হবে মিথানোয়িক অ্যাসিড। তো আমরা জানি এটা তোমরা পারো সকলেই। তো এবার দুটোই যেহেতু অ্যাসিড গ্রুপ, আম্লিকতা মানে হলো অ্যাসিডিটিকে নির্বাচন করতে হবে, কোনটি বেশি অ্যাসিডিক কোনটি কম অ্যাসিডিক, এই ব্যাপার। এবারে তো যেটা বলছিলাম, অ্যাসিডিটি মানে হলো জলীয় দ্রবণে H+ দান করার ক্ষমতা। অ্যাসিডিটি বা আম্লিকতা মানে হলো জলীয় দ্রবণে H+ দান করার ক্ষমতা। এবার H+ কখন দান হবে? যদি H+ দান করার পরে যেই অ্যানায়নটা বেঁচে থাকবে সেই অ্যানায়নটা স্থায়ী হয় বা স্টেবল হয়, তাহলেই তো দান করবে। যদি দান করার পর স্থায়ী না থাকে নিজে, তাহলে তো দান করতে পারবে না, সেই ব্যাপারটা। তাহলে যদি এখান থেকে H+ দান করে ফেলে, তাহলে এই যৌগটির স্ট্রাকচার হবে CH3COO-, কারণ এখান থেকে H+ দান হয়ে গেল। আর এটি হবে COO-, কারণ H+ দান হয়ে গেল। তো যখন কোনো অ্যাসিড থেকে H+ দান করে ফেলে, তখন যে নেগেটিভ চার্জ যুক্ত স্পিসিস বেঁচে থাকে তাকে আমরা অনুবন্ধী ক্ষারক বলি। অনুবন্ধী ক্ষারক বলা হয়। তো দুটোই অনুবন্ধী ক্ষারক হিসেবে কাজ করবে। তো আমরা এটাকে যেরকম H+ দান করার ক্ষমতা যার বেশি তার অ্যাসিডিটি বেশি বা আম্লিকতা বেশি এভাবে বলতে পারি, ঠিক সেরকম ভাবে অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব যার বেশি তার আম্লিকতা বেশি এভাবেও বলতে পারি। কারণ অনুবন্ধী ক্ষারক স্থায়ী হলে তবেই তো H+ দান করবে, আর H+ দান করার পরে যদি অনুবন্ধী ক্ষারক স্থায়ী না হয় তাহলে তো H+ দান করবে না, ব্যাপারটা সেটাই। এবার দেখি কোন অনুবন্ধী ক্ষারক বেশি স্থায়ী। একেই এখানে অক্সিজেনের ওপর নেগেটিভ চার্জ রয়েছে, তো ওরা তো চাইবে যে নেগেটিভ চার্জটা আমার প্রশম হয়ে যাক বা নিউট্রাল হয়ে যাক, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা CH3 গ্রুপকে, আর এখানে দেখতে পাচ্ছি একটা হাইড্রোজেন গ্রুপকে। এবার CH3 গ্রুপ তো প্লাস আই এফেক্টের গ্রুপ,
মানে ইলেকট্রন ডোনেটিং, ইলেকট্রন দান করে। ইলেকট্রন যদি আরো এদিকে দান করে তাহলে এই অক্সিজেনের মাথায় ইলেকট্রনের ঘনত্ব আরো বাড়তে থাকবে। তার মানে নেগেটিভ চার্জের ঘনত্ব এখানে অক্সিজেনের মাথায় আরো বাড়তে থাকবে। কিন্তু এখানে তো শুধু এইচ আছে, কোনো প্লাস আই এফেক্টের গ্রুপ নেই। তার মানে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ যা ছিল তাই থাকবে। এক্সট্রা করে আর অক্সিজেনের নেগেটিভ চার্জ তো বাড়ছে না এখানে, তাই না? সেটাই। তো যেহেতু এবার চার্জ ওর কমার বদলে অনেক বেশি হয়ে গেল, সেই কারণে এই অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব কম হয়ে যাচ্ছে। তাহলে স্থায়িত্ব কার বেশি? এটার। যেহেতু স্থায়িত্ব বেশি সেই কারণে আম্লিকতাও তার বেশি। তাহলে অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে আম্লিকতার সাথে। আম্লিকতা, ঠিক আছে? অনুবন্ধী ক্ষারকের স্থায়িত্ব যেখানে বেশি সেই অণুটিরই আম্লিকতা বেশি হবে। আশা করি এটা বোঝা গেল। নেক্সট আরেকটি এক্সাম্পল দেখি। এবার এই তিনটে যৌগের মধ্যে আম্লিকতার ক্রমকে খুঁজে বের করতে হবে। প্রথমেই দেখো, প্রথম যে যৌগটা সেটা কি ছিল? আমরা জানি CH3 C ডাবল বন্ড OH, এটা অ্যাসিটিক অ্যাসিড। এবার অ্যাসিটিক অ্যাসিডের সবকিছুই ঠিক আছে, শুধু এখানের একটা হাইড্রোজেনকে সরিয়ে ক্লোরিনকে আনা হলো, মানে CH2 করে দিয়ে বাকি একটা হাইড্রোজেনের বদলে ক্লোরিনকে যুক্ত করা হলো। তো অ্যাসিটিক অ্যাসিডে যখন ক্লোরিন সাবস্টিটিউট হয় তখন সেটাকে আমরা বলি মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটার নাম মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটা তাহলে ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। সেম ভাবে এটা ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড। তো এই তিনটে অ্যাসিডের মধ্যে আম্লিকতার তুলনা করতে হবে। তাহলে আম্লিকতার তুলনা করি কি করে? H+ কে দান করে দিই, আর H+ কে দান করে দেওয়ার পর যে অনুবন্ধী ক্ষারক সৃষ্টি হয়ে গেল, এবার তাদের স্থায়িত্বকে দেখতে হবে। স্থায়িত্ব দেখার ক্ষেত্রে দেখো এখানে মাইনাস চার্জ আছে, তার মানে আমাদেরকে দেখতে হবে যে মাইনাস চার্জটাকে কে তাড়াতাড়ি নিউট্রাল করতে পারবে বা কে তাড়াতাড়ি প্রশম করতে পারবে। এবার এখানে পাশে আমি একটা ক্লোরিন দেখতে পাচ্ছি, এখানে পাশে দুটো ক্লোরিন দেখতে পাচ্ছি, আর এখানে তিনটে ক্লোরিন দেখা যাচ্ছে। ক্লোরিন কি এফেক্টের গ্রুপ? ক্লোরিন হলো -I এফেক্টের গ্রুপ, কারণ সমস্ত হ্যালোজেন মৌলগুলো তড়িৎ ঋণাত্মক হয়, আর যারা তড়িৎ ঋণাত্মক তারাই -I এফেক্ট দেখাবে, মানে ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নেবে। কোন ইলেকট্রনকে নিয়ে নেবে? এই যে অক্সিজেনের মাথায় যে এক্সট্রা ইলেকট্রন যেটা নেগেটিভ চার্জ দিয়ে দেখানো, সেই ইলেকট্রনগুলো এখানে একটা ক্লোরিন নিজের দিকে নিয়ে নেবে। তাহলে নিয়ে নিলে এই অক্সিজেনটা কিছুটা প্রশমিত হবে, পুরোপুরি না হলেও কিছুটা তো প্রশম হবে। সেই কাজটাই এখানে দুটো ক্লোরিন মিলে করছে। তাহলে দুটো ক্লোরিন তো বেশি আরো চার্জ নিয়ে নেবে, তাহলে এই অক্সিজেনের নেগেটিভ চার্জটা আরো বেশি প্রশম হবে, বা বলতে পারি আরো তাড়াতাড়ি প্রশম হবে। আর এইখানটায় দেখো তিনটে ক্লোরিন পরমাণু মিলে এই অক্সিজেনের নেগেটিভ চার্জটাকে নিজেদের দিকে টানছে। তাহলে এখানে অক্সিজেনের নেগেটিভ চার্জটা কি হবে? সব থেকে তাড়াতাড়ি প্রশম হতে পারবে। আর সব থেকে তাড়াতাড়ি যদি এখানে প্রশম হয়ে যায় তাহলে এই অনুবন্ধী ক্ষারক সব থেকে স্থায়ী, তারপর এটা, তারপর এটা। আর অনুবন্ধী ক্ষারক যত বেশি স্থায়ী তার আম্লিকতা তত বেশি। তাহলে আম্লিকতা সব থেকে বেশি হবে ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তারপর ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এবং সব থেকে কম হচ্ছে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের। আশা করি একদম ক্লিয়ার। নেক্সট এক্সাম্পল। হ্যাঁ,
এবার চলে আসি আমাদের নেক্সট এক্সাম্পলে। কি বলেছে, প্রথমে দেওয়া আছে মনোফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড, দেন মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, তারপর মনোব্রোমো অ্যাসিটিক অ্যাসিড। পার্থক্যটা কি, এখানে হ্যালোজেন গুলোকে চেঞ্জ করা হয়েছে। হ্যালোজেন যখন চেঞ্জ করা হবে তখন আমাদের দেখতে হবে কোন হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম হিসেবে আমরা কি জানি, সব থেকে বেশি হলো ফ্লুরিনের, তারপর ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এই হলো তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, লাস্টে আয়োডিন। এবার এখানে কি হচ্ছে ব্যাপারটা, আম্লিকতাই দেখতে বলেছে, তো H+ কে দান করে দিই। H+ কে দান করার পর আমরা এখানে মাইনাস চার্জ নিয়ে এলাম। এবার দেখব যে কোন অনুবন্ধী ক্ষারক সব থেকে বেশি স্থায়ী। প্রথম ক্ষেত্রে ফ্লুরিন, ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে ইলেকট্রনকে নিজের দিকে বেশি আকর্ষণ করতে পারবে। তাহলে এই অক্সিজেনের মাথায় যে এক্সট্রা ইলেকট্রন, যার জন্য নেগেটিভ চার্জ এসেছে, সেই ইলেকট্রনগুলোকে ফ্লুরিন সব থেকে বেশি নিজের দিকে আকর্ষণ করবে। আর ক্লোরিন যেহেতু ফ্লুরিনের থেকে কম তড়িৎ ঋণাত্মক, সেই কারণে এই নেগেটিভ চার্জটাকে ক্লোরিন একটু কম আকর্ষণ করবে। আর ব্রোমিনের যেহেতু আরো কম তড়িৎ ঋণাত্মকতা, সেই কারণে সব থেকে কম আকর্ষণ করবে ব্রোমিন। আর আয়োডিন যদি থাকতো তাহলে আয়োডিন একদমই আকর্ষণই করতে পারতো না। ঠিক আছে, এবার যত বেশি আকর্ষণ তত এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জটা নিউট্রাল হবে, তার মানে স্থায়িত্ব তত বেশি হবে, আম্লিকতাও তত বেশি হবে। এদিকে ধীরে ধীরে আম্লিকতা হ্রাস পাবে। যদি এখানে আয়োডিন থাকতো তাহলে সেই যৌগটির আম্লিকতা সব থেকে কম হতো। ঠিক আছে, বোঝা গেল। ফ্লুরিন -I এফেক্টের গ্রুপ, ইলেকট্রনগুলোকে নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে, তার মানে কি অক্সিজেনের মাথায় এই নেগেটিভ চার্জের যে চার্জটা, নেগেটিভ চার্জটা প্রশম হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে চার্জের পরিমাণটা। চার্জের পরিমাণ যত কমবে তত বেশি সে স্থায়ী। এই হলো ব্যাপার। নেক্সট এক্সাম্পল। এবারে আমরা দেখব ক্ষারকীয় ধর্মের কি পরিবর্তন হচ্ছে এই +I এফেক্টের গ্রুপগুলি দ্বারা। প্রথমেই বলি, যেরকম অ্যাসিডিক ধর্ম দেখাতো যারা H+ দান করতে পারত, এবং H+ দান করার পর যাদের অনুবন্ধী ক্ষারক সব থেকে বেশি স্থায়ী হতো, তারা সব থেকে বেশি আম্লিক হতো। এবার ক্ষারকীয় ধর্মের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা কোনো পরমাণুর উপরে ইলেকট্রনের ঘনত্ব যত বাড়তে থাকবে তত সহজে কি করবে, সেই পরমাণুটি ইলেকট্রনটা দান করে ফেলতে পারবে। এবার ইলেকট্রন দান করার ক্ষমতা যার যত বেশি, তার ক্ষারকীয়তা তত বেশি, এটা মনে রাখতে হবে। তাহলে ক্ষারকীয়তা আমরা দেখি হলো ইলেকট্রন দান করার ক্ষমতা। অ্যাসিডিটিতে ছিল H+ দান করার ক্ষমতা, আর ক্ষারকীয় ধর্মতে হলো ইলেকট্রন দান করার ক্ষমতা বা প্রবণতা, যার বেশি তার ক্ষারকীয়তা বেশি হবে। এবারে চলে আসি উদাহরণে। এবার সহজেই তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি নাইট্রোজেনের ওপরে কিন্তু লোন পেয়ার আছে। লোন পেয়ার হলো নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। এবার দান তো সবাই করতে পারবে, কিন্তু সব থেকে বেশি কে দান করতে পারবে? এখানে একটা CH3 গ্রুপ, এখানে দুটো CH3 গ্রুপ, এখানে তিনটে CH3 গ্রুপ। এবার CH3 গ্রুপগুলো আমরা কি জানি? ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অর্থাৎ +I এফেক্টের গ্রুপ। এবার +I এফেক্টের গ্রুপ হওয়ার জন্য
CH3 ইলেকট্রনকে আরো ঠেলে দেবে নাইট্রোজেনের দিকে, বা আমরা বলতে পারি যে ইলেকট্রন বিকর্ষণ করবে। বিকর্ষণ করা মানে কি? দূরে ঠেলে দেওয়া, সেই ব্যাপারটাই। এখানে দুটো CH3 গ্রুপ আছে, দুটো CH3 ইলেকট্রনকে বিকর্ষণ করে নাইট্রোজেনের দিকে ইলেকট্রনকে ঠেলে দেবে। এটাও সেম। এই দিকে দেখা যাচ্ছে তিনটে CH3, তাহলে তিনটে CH3 তো প্রচুর ইলেকট্রন নাইট্রোজেনের দিকে ঠেলে দেবে। তাহলে সবথেকে বেশি ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের মাথায় এখানে বৃদ্ধি পাবে। যেহেতু তিন দিক থেকে মিথাইল গ্রুপগুলো ইলেকট্রন নাইট্রোজেনের দিকে ঠেলে দিচ্ছে, তাহলে নাইট্রোজেনের ওপর নেগেটিভ চার্জ বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। এখানে কিছুটা কম হবে, এখানে আরোই কম হবে। সেই কারণে যদি এখানে বেশি ইলেকট্রন ঘনত্ব হয়, সেখান থেকেই তো দান করতে পারবে সহজে, তাই না? তাহলে ইলেকট্রন দান করার ক্ষমতা সব থেকে বেশি হবে এই যৌগটির, তারপরে এইটা, তারপরে এইটা। এভাবে আমরা এক্সপ্লেইন করে থাকি ক্ষারকীয় ধর্ম। এখানে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার আছে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট, যে ক্ষারকীয় ধর্মের যে ক্রমটা আমরা দেখলাম, আসলে এই গ্রুপগুলোকে অ্যামিন গ্রুপ বলা হয়, ঠিক আছে? কারণ অ্যামোনিয়া হলো NH3, আর অ্যামোনিয়ার থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে গ্রুপ সৃষ্টি হলো সেটা হলো অ্যামিন গ্রুপ। তো এইটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, কারণ নাইট্রোজেনের সাথে একটা কার্বন যুক্ত ডাইরেক্টলি, এখানে নাইট্রোজেনের সাথে দুটো কার্বন যুক্ত, তাহলে এটা 2 ডিগ্রি অ্যামিন। এখানে নাইট্রোজেনের সাথে তিনটে কার্বন যুক্ত, তাহলে এটা 3 ডিগ্রি অ্যামিন। এবার এই যে আমরা ক্ষারকীয়তার অর্ডার বের করলাম, এই অর্ডারটা তখনই ঠিক হবে যখন এই অ্যামিনগুলোকে আমরা কোনো নন পোলার বা অধ্রুবীয় দ্রবণে রাখবো। নন পোলার বা অধ্রুবীয় দ্রবণে রাখবো। এবার নন পোলার কি, অধ্রুবীয় কি? ধ্রুবীয় বা অধ্রুবীয় কথাটা খুবই সহজে বোঝা যায় এভাবে, যে ধ্রুবীয় মানে হলো দুটো পোল সৃষ্টি হতে পারবে, যেখানে পজিটিভ নেগেটিভ, ডেল্টা ডেল্টা পজিটিভ হোক বা ডেল্টা নেগেটিভ হোক, একটা পোল সৃষ্টি হতে পারবে, সেগুলো হচ্ছে ধ্রুবীয়। আর অধ্রুবীয় মানে সেখানে পোল সৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। যেরকম বেনজিন, বেনজিনে কি হয়, কার্বন থাকে 6টা, তাদের মাঝখানে ডবল বন্ড থাকে, আর প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকে। এইগুলো বেনজিন। এবার বেনজিনের কি হয়, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কিন্তু খুব একটা বেশি না, খুবই কম। সেই জন্য এখানে কিন্তু প্লাস মাইনাস আসার সম্ভাবনা খুবই কম। আবার আমরা যদি এদিকে লক্ষ্য করি, কার্বন কার্বনের মধ্যে, কার্বন কার্বন তো সেমই অ্যাটম না, তো তাদের তো আর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকবে না। তাহলে আমরা কাকে প্লাস কাকে মাইনাস দেব? প্লাস মাইনাস দিতে পারবো না। তো যাদের মধ্যে এরকম প্লাস মাইনাস বা পোল আসার সম্ভাবনা কম, তাদেরকে আমরা নন পোলার বলি বা বাংলাতে অধ্রুবীয়। আর যাদের মধ্যে পোলারিটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, মানে যেরকম H2O, অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে ভালোই, সেই জন্য অক্সিজেনকে আমরা ডেল্টা নেগেটিভ দিতে পারি, হাইড্রোজেনকে ডেল্টা পজিটিভ দিতে পারি। অবশ্যই অক্সিজেন বেশি তড়িৎ ঋণাত্মক দেন হাইড্রোজেন, তাই তো? তো এই ক্ষেত্রে জল হয়ে যাবে ধ্রুবীয় বা পোলার। তো আমি যেটা বললাম, যখন নন পোলার বা অধ্রুবীয় সলিউশনের মধ্যে এই যৌগগুলোকে দিয়ে দেওয়া হবে, তখন তাদের ক্ষারকীয় ধর্ম এটা হবে। কি হচ্ছে ক্ষারকীয় ধর্মের ক্রম? 3 ডিগ্রি অ্যামিন সব থেকে বেশি, দেন 2 ডিগ্রি অ্যামিন, তারপর 1 ডিগ্রি অ্যামিন। কিন্তু যদি এবার আমরা অধ্রুবীয় সলিউশনের বদলে জলীয় দ্রবণে নিয়ে নিই,
জলীয় দ্রবণে, জলীয় তো পোলার, তখন কিন্তু এই অর্ডারটা চেঞ্জ হয়ে যাবে। কি করে? কোনো একটা যৌগকে জলে ডোবালে, যেরকম আমি সেকেন্ডটাকে দেখি, CH3 H একটা বেঁচে আছে, এখানে দুটো লোন পেয়ার। প্লাস আই এফেক্ট তো যাচ্ছেই, প্লাস আই এফেক্টের ফলে এখানে নাইট্রোজেনের ইলেকট্রনের ঘনত্ব তো বৃদ্ধি পাচ্ছেই, তার সাথে সাথে কি হচ্ছে, সাথে যে এখানে জলের অণুগুলো যুক্ত আছে, জলে ডোবানো হয়েছে না এটাকে, তো সাথে তো অনেক জলের অণুও যুক্ত আছে, আশেপাশে জলের অণু ঘিরে আছে। তো এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে হাইড্রোজেন বন্ডিং এর ব্যাপারে। কি করে? এই যে একটা হাইড্রোজেন এখানে বেঁচে রয়েছে, এই হাইড্রোজেনটা জলের অক্সিজেনের সাথে কিন্তু হাইড্রোজেন বন্ডিং এ অংশগ্রহণ করবে। আবার এই যে নাইট্রোজেনের মাথায় যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেল, সেটা দিয়েও তো কিছুটা এই হাইড্রোজেনের সাথে বন্ডিং এ অংশগ্রহণ করতে পারে। এবার বলবে যে হাইড্রোজেন বন্ডিং কি? হাইড্রোজেন বন্ডিং হলো হাইড্রোজেনের সাথে কোনো একটি তড়িৎ ঋণাত্মক মৌলের যে বন্ডিং সেটা। তাহলে তড়িৎ ঋণাত্মক তো নাইট্রোজেনও, অক্সিজেনও, তাহলে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বাড়ছে CH3 দুদিক থেকে ইলেকট্রন যাওয়ার ফলে, আর সেই ইলেকট্রন দিয়ে এই অক্সিজেনের Hটা, এটা তো পোলার, ডেল্টা মাইনাস আর হাইড্রোজেন ডেল্টা প্লাস, তো ডেল্টা প্লাসের সাথে এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হতে পারে, বা এখানেও কিছুটা হতে পারে। আবার এই নাইট্রোজেনের Hটা, তার সাথে কিন্তু অক্সিজেনের O এর ডেল্টা মাইনাসের হাইড্রোজেন বন্ডিং হবে। তো এই সব দিক থেকে বিচার করে দেখা গেছে যে 2 ডিগ্রিটা জলীয় দ্রবণে সব থেকে বেশি স্টেবল হচ্ছে, বা কি বলবো, সব থেকে বেশি ক্ষারকীয় হচ্ছে। ঠিক আছে, তারপরে চলে আসে 1 ডিগ্রি। 1 ডিগ্রিতে দেখো নাইট্রোজেনের সাথে দুটো আছে হাইড্রোজেন। এবার দুটো হাইড্রোজেন বন্ডিং দেখাতে পারবে জলের সাথে, দুটো হাইড্রোজেন বন্ডিং। আর একটা আছে CH3 গ্রুপ, অল্প একটু নাইট্রোজেনের মাথায় ইলেকট্রন বৃদ্ধি করবে, আর সেটা খুব একটা এফেক্টিভ না হাইড্রোজেন বন্ডিং এর জন্য। তো এখানে দুটো হাইড্রোজেন বন্ডিং হতে পারে। তো এই যে কম্বাইন এফেক্ট, আর 3 ডিগ্রির ক্ষেত্রে যদি লক্ষ্য করো, এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং হবে না, কারণ এখানে নাইট্রোজেনের সাথে তো কোনো হাইড্রোজেনই নেই, হাইড্রোজেন না থাকলে তো সেক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং এর কোনো সম্ভাবনাই নেই। তো 3 ডিগ্রি সব থেকে কম হবে এক্ষেত্রে ক্ষারকীয়তা। তাহলে যখনই জলীয় দ্রবণে বলবে, তখন ছবিটা হয়ে যাবে এরকম। এটা হলো জলীয় দ্রবণে, সবার প্রথমে আসবে 2 ডিগ্রি, তারপরে আসবে 1 ডিগ্রি, তারপরে চলে যাবে 3 ডিগ্রি। 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। ঠিক আছে, তো এই হলো কম্বাইন এফেক্ট, যেটা হাইড্রোজেন বন্ডিংকেও জলীয় দ্রবণে আমাদের কনসিডার করতে হবে। কনসিডার করে দেখা গেছে যে এই যে হাইড্রোজেন বন্ডিং জলের সাথে 2 ডিগ্রির হচ্ছে একটা, আবার এদিকে নাইট্রোজেনের সাথেও এদিকে জলের হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, যেহেতু নাইট্রোজেনের উপরে দুদিক থেকে CH3 এসে ইলেকট্রনের ঘনত্ব বৃদ্ধি করছে। তো ঠিক আছে, এভাবে কম্বিনেশনের এফেক্টের ফলে দেখা যায় 2 ডিগ্রি সব থেকে বেশি, দেন 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। আশা করি ইন্ডাকটিভ এফেক্ট তোমাদের কাছে একদম জলের মতো ক্লিয়ার। তো নেক্সট ক্লাসে এবার আমরা শুরু করতে যাচ্ছি রেজোন্যান্স এফেক্ট। তো আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবে না। তো চলো, আজ এই অবধি থাকছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।